ওকে। এখন আমরা ক্লাস 11-এর যে একটা পোয়েম রয়েছে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, তো সেটা একটু আমরা আলোচনা করব। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইনি ছিলেন কিন্তু একজন রোমান্টিক কবি, এটা আমরা জানি। তো ওনার সম্পর্কে এখানে যে সংক্ষিপ্ত একটু তথ্য দেওয়া রয়েছে আমরা একটু জেনে নিই। না, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 to 1850 was one of the pioneers of the English Romantic movement. তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যিনি 1770 থেকে 1850 সাল পর্যন্ত তিনি পৃথিবীতে ছিলেন, তিনি ছিলেন কিন্তু রোমান্টিক মুভমেন্ট। ইংল্যান্ডে একটা সময় এসেছিল যখন প্রচুর প্রেমের কবিতা লেখা হতো। শুধু প্রেম বলতে মানুষের প্রেম, বিভিন্ন প্রকার মানুষের সঙ্গে প্রকৃতির প্রেম, বিভিন্ন বিষয়ের প্রেমের কবিতা রচিত হয়েছিল। সেই সময়ের তিনি ছিলেন কিন্তু সেই রোমান্টিক কবিদের মধ্যে তিনি ছিলেন কিন্তু পথপ্রদর্শক তাদের কাছে। সাম অফ হিজ নোটেড ওয়ার্কস, তার কতগুলো যে বিখ্যাত কাজগুলোর মধ্যে ইনক্লুড লাইন্স composed a few miles above Tittern away, ode on the limitations of immortality, prelude, এইগুলো হচ্ছে তার লেখা কতগুলো বিখ্যাত যে তার সৃষ্টি। তো আমরা এই যে ছোট্ট যে কবিতাটা পড়তে যাচ্ছি, সনেট, এটা একটা প্রকৃতপক্ষে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এটা একটা সনেট। তো এই কবিতাটার নাম থেকে একটু দেখতে পাচ্ছি যে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এটা একটা ব্রিজের কথা বলা হচ্ছে, অর্থাৎ ব্রিজের উপর থেকে দৃশ্যমান আমরা ইংল্যান্ডের যে সৌন্দর্য, সেটার কথাই এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার সনেটের গল্পিক তার সুন্দর সুরালো ছন্দে কিন্তু তিনি এটা লিখেছেন। তো এটা একটা যেহেতু সনেট, তো প্রথমে আসছি হোয়াট ইজ সনেট। না, সনেট ইজ এ লিটল সং অফ 14 লাইন্স, 14টা লাইন থাকবে এবং এটা একটা সুন্দর সুরেল গান বিশিষ্ট হবে। তো এখানটায় সনেট দু প্রকারের আমরা বলে রাখছি। সনেট প্রধানত দু প্রকারের, একটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট আর একটা হচ্ছে পেত্রার্কান সনেট। তো শেক্সপিয়ারিয়ান সনেটের লেখার যে ভঙ্গি বা তার যে রাইম স্কিমটা রয়েছে, তো সেটা একটু অন্য ধরনের, আর পেত্রার্কান সনেটের যে রাইম স্কিমটা সেটা একটু আলাদা ধরনের। তো এটা একটা পেত্রার্কান সনেট। তো পেত্রার্কান সনেটের যে যদি আমরা দেখি, তার শেষ শব্দগুলোর মধ্যে একটা রাইম স্কিম আমরা পাবো। তো এখানে যে ছন্দটা পাবো এ বি বি এ সিডি সিডি সিডি। তো প্রথম যে 8টা লাইনের মধ্যে আমরা যে ছন্দটা পাবো সেটা হচ্ছে এ বি বি এ। যদি আমরা দেখি সিম্পলি ফেয়ার তার সঙ্গে বাই, তার সঙ্গে ম্যাজেস্টি। তো এই 2 নম্বর বাইর সঙ্গে ম্যাজেস্টি, ওয়াইয়ের মিল রয়েছে, ফেয়ারের সঙ্গে ওয়ারের মিল রয়েছে। আবার যদি দেখি বেয়ার লাইয়ের সঙ্গে স্কাইয়ের মিল রয়েছে, লাই স্কাই, আর বেয়ারের সঙ্গে এয়ারের মিল রয়েছে, অর্থাৎ এ বি বি এ এই মিলটা আমরা খুঁজে পাচ্ছি। তো পরের যদি 6টা লাইন দেখি, সেটাতে আমরা কি মিল খুঁজে পাবো, যেটাকে সেস্টেড বলা হচ্ছে। প্রথম 8টা লাইনকে অক্টেভ বলা হয়, অষ্টক, পরেরটাকে শতক বলা হয় বা সেস্টেড বলা হয়। তো পরের 6টা লাইনে আমরা দেখব যে মিলটা রয়েছে, যেমন কি স্টিপ, ডিপ, স্লিপ, অর্থাৎ এগুলোর মিল রয়েছে। আবার হিল, উইল, স্টিল, এদের মিল রয়েছে, অর্থাৎ সিডি সিডি সিডি, এই 3টার ছন্দ রয়েছে। তো এটা একটা সুন্দর প্রকৃতির বর্ণনা আমরা এখানে পাবো। তো এই যে পোয়েমটা আমরা পড়তে যাচ্ছি, তার একটা সিনপসিস, সংক্ষিপ্ত যে সামারি আমরা এখানে দেখছি রয়েছে, সেটা পড়ছি একটু। The poet is touched by the untamed beauty of the morning over the city of London. তো তিনি লন্ডন শহরের প্রাকৃতিক সৌন্দর্যটা তিনি এখানটা দেখে অভিভূত হয়ে গেছিলেন। আনটেন্ড বিউটি মানে যে অনাবিল সৌন্দর্য, অর্থাৎ যেই সৌন্দর্যটাকে দেখার সময় বিঘ্নিত করার মতো কেউ ছিল না, সেই রকম একটা সৌন্দর্যকে তিনি দেখছিলেন
উপর থেকে, কোথা থেকে না, যে লন্ডন শহরটা কিন্তু টেমস নদীর তীরে অবস্থিত, সেই টেমস নদীর উপর একটা ব্রিজ রয়েছে যেটার নামই কিন্তু এই ওয়েস্টমিনিস্টার ব্রিজ। তো সেই ব্রিজের উপর থেকেই তিনি দেখছিলেন। ইন দিস পোয়েম, এই কবিতায় আমরা কি পাচ্ছি না, ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইবস দ্য পিওর অ্যান্ড পিসফুল বিউটি, যে এক বিশুদ্ধ এবং শান্তিপূর্ণ সৌন্দর্য অফ দ্য সিটি বিফোর দ্য বাসল অ্যান্ড হারি অফ দ্য ডে হ্যাভ স্টার্টেড। অর্থাৎ লন্ডন একটা বিখ্যাত জনপ্রিয় শহর, এখানে প্রচুর মানুষের বসবাস এবং বিভিন্ন কর্মসূত্রে মানুষেরা এখানে আসে। তো সকাল হওয়ার পরে পরেই এখানে ধীরে ধীরে ব্যস্ততা বাড়তে থাকে, হন্তদন্ত গাড়ি, কলকারখানা, সমস্ত যানবাহনের চলাচল ধীরে ধীরে যখন বাড়তে থাকে, তো লন্ডন শহরের কিন্তু একটা নীরবতা ভঙ্গ হয়। কিন্তু এই কবি তিনি যখন একেবারে প্রাতঃভ্রমণ করছিলেন, সকাল সকাল কোনো উদ্দেশ্যে কোথাও যাচ্ছিলেন, সম্ভবত তার বোনের বাড়ি যাচ্ছিলেন, তো লন্ডন শহরের সেই সকালের সৌন্দর্যটা কিন্তু হঠাৎ তিনি দেখে অভিভূত হয়ে গেলেন, যেখানে যেন কোলাহল মুক্ত ছিল সব কিছুই। দ্য পোয়েট ইজ মুভড বাই দ্য সোলেমন্ট বিউটি somnolent beauty of the morning that wraps up the city in tranquility. সেই যে সকাল মানে শহরটা তখনও যেন নিদ্রাচ্ছন্ন হয়ে রয়েছে, সামনোল্যান্ট মিন্স নিদ্রাচ্ছন্ন হয়ে রয়েছে, সেই নিদ্রাচ্ছন্নেরও একটা যেন সৌন্দর্য তিনি অনুভব করছেন সেই সকালে, যেটা যেন জড়িয়ে রয়েছে, সেই নিদ্রাচ্ছন্ন ভাবটা যেন সেই শহরে তখনও জড়িয়ে রয়েছে এবং একটা যেন প্রশান্তি বিরাজ করছে, অর্থাৎ তখনও পর্যন্ত কোলাহল সূচনা হয়নি শহরটিতে। তো এই রকম একটা আমরা বর্ণনা আমরা পাবো। তো কবিতার আমরা একটু লাইন বাই লাইন পড়ে নিচ্ছি। যে প্রথম যে অক্টেভ অংশটা রয়েছে, যে প্রথম যে 8টি লাইন রয়েছে, তো সেখানে আমরা কি পড়ছি, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। এই যে পৃথিবীতে উপর, এই পৃথিবীর উপর আর যেন কোনো কিছু নেই, যেটা আজকে এই যে দৃশ্যটা আমি দেখছি লন্ডন শহরের, অর্থাৎ টেমস নদীর উপর যে ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর থেকে যে লন্ডন শহরের এই যে দৃশ্যটা আমি আজ দেখছি না, এইটার মতো সুন্দর মনে হয় আর কোনো কিছুই নেই। এখানে ফেয়ার মিন্স ফর্সা নয়, মানে এখানটায় বিউটিফুল। তাহলে আর্থ, পৃথিবীর উপর, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো, পৃথিবীর জন্য আর দেখানোর কিছুই নেই, মোর ফেয়ার, এর থেকে সুন্দর। অর্থাৎ এই যে শহরের সৌন্দর্যটা, সকালের সৌন্দর্যটার কথা তিনি এখানে তুলে ধরেছেন, যেই সৌন্দর্যটা পৃথিবীর মধ্যে যেন সবচেয়ে সেরা এটা, অর্থাৎ এর মতো আর কোথাও সৌন্দর্যটা নেই পৃথিবীর দেখানোর মতো। তো তারপর লাইনে বলছেন, ডাল উড হি বি অফ সোল। ডাল মানে কি, সে হয়তো একেবারে হৃদয়হীন হবে, অর্থাৎ নির্জীব হবে। উড বি অফ সোল অর্থাৎ তার আত্মা যেন একেবারে নির্জীব হবে। উড হি বি, সে হইবে হু কুড পাস বাই, যে এই যে সকালের সৌন্দর্যটাকে না দেখে সেটা অতিক্রম করে চলে যাবে। অর্থাৎ এমন কেউ যদি হয়ে থাকে কোন কেউ, সে কিন্তু বোধ হয় নির্জীব ছাড়া আর কেউই হতে পারে না, অর্থাৎ তার যেন প্রাণ নেই, অর্থাৎ সেই সৌন্দর্যকে গ্রহণ করার যার হৃদয় নেই, সে কবির কাছে এখানে ডাল তিনি বোঝাতে চেয়েছেন। তো তারপরে বাক্যটাতে আমরা ফিরে আসছি, এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। এ সাইট, এই যে দৃশ্যটা, সো টাচিং, এতটাই মনোমুগ্ধকর। টাচিং মিন্স আমাদের মানুষের সমস্ত ইন্দ্রিয়কে যেন টাচ করে যাচ্ছে, নাড়িয়ে দিয়ে যাচ্ছে, আমাদের চোখ আমাদের দেখার যে দৃশ্য, কর্ণ কিংবা আমাদের হৃদয়, সমস্ত কিছুকে যেন নাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। টাচিং ইন ইটস ম্যাজেস্টি, ম্যাজেস্টি মিন্স এই যে গ্র্যান্ডিউর, এই যে তার যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা যেন তার চরমতম পর্যায়ে এটা তার রয়েছে। দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়ার। এই সিটিটা অর্থাৎ এই শহর বলতে এখানে এই যে শহর অর্থাৎ ইংল্যান্ড শহরের কথাটা বলা হচ্ছে, ইংল্যান্ডের লন্ডন শহরটার কথা বলা হচ্ছে, টেমসের পাশে অবস্থিত যেটা। নাও ডোথ মিন্স এটা হচ্ছে পোয়েটিক যে ওয়ার্ড, ডাচ শব্দের এটা একটা পোয়েটিক রূপ। নাও ডোথ লাইক এ গার্মেন্ট উইয়ার, এই শহরটা যেন একটা পোশাক পরে রয়েছে, সৌন্দর্যের পোশাক যেন চারিদিকে যে
পড়ে রয়েছে তারপর, অর্থাৎ পৃথিবী এই লন্ডন শহরের উপর সমস্ত কিছু এতই সৌন্দর্যময় লাগছে যেন লন্ডন শহরটাকে মনে হচ্ছে সে যেন কোনো একটা অত্যাশ্চর্য পোশাক, গার্মেন্ট মিন্স এখানে ড্রেস, সে যেন পরে রয়েছে, সৌন্দর্যের একটা পোশাক সে পরে রয়েছে। কি কি সেই সৌন্দর্য? না, দ্য বিউটি অফ দ্য মর্নিং, সেই সৌন্দর্যটা হচ্ছে কিনা সকালের সেই সৌন্দর্য। যেই সৌন্দর্যটার কি গুণ? না হচ্ছে সাইলেন্ট বেয়ার এবং নিস্তব্ধতা, এবং বেয়ার উন্মুক্ত অর্থাৎ পরিষ্কার। ইট ইজ সো, দ্য অ্যাটমসফিয়ার ইজ সো ক্লিয়ার দ্যাট এভরিথিং ইজ ভিজিবল, সব কিছুই দৃশ্যমান হচ্ছে, এমনকি অনেক দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে। জেনারেলি কি হয়, লন্ডন শহরটাতে অনেক কলকারখানা থাকার জন্য ধোঁয়া ধুলোবালিতে ভরপুর থাকে, কিন্তু সেই দিনের সকালটা যেন ছিল একেবারে মুক্ত, যেখানে কিন্তু অনেক দূর দিগন্ত পর্যন্ত দেখা যাচ্ছে। কি কি দেখা যাচ্ছে সেই দৃশ্যমান কবির চোখে দেখা উপাদানগুলো কি কি থাকছে? না, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। যেন তিনি দেখছেন সেই জাহাজের দল, অর্থাৎ টেমস নদীতে যেই জাহাজগুলো চলাচল করে তারা এখনো যেন স্থির হয়ে বাঁধা রয়েছে ঘাটে। টাওয়ার্স, এখানে সম্ভবত লন্ডন যে টেমস নদীর উভয় পাশে অবস্থিত দুর্গ দুটোর কথা তিনি এখানে তুলেছেন, তাদের যে সুউচ্চ চূড়োগুলোর কথা বলছেন। এবং ডোমস মিন্স গম্বুজ, যে গম্বুজগুলো রয়েছে। থিয়েটার্স মানে যে রঙ্গশালা টালাগুলো রয়েছে সেই ব্রিজের পাশাপাশি। অ্যান্ড টেম্পলস, এবং যে মন্দির টন্দিরগুলো রয়েছে সেগুলো যেন শুয়ে রয়েছে। লাই মিন্স সেখানেই, শুয়ে নয়, সেখানেই যেন যেগুলো ছিল সব যেন স্পষ্ট গভীর চোখে দেখা যাচ্ছে, অর্থাৎ এতটাই ভাইব্রেন্টলি ভিজিবল কবি এর আগে কোনোদিনও দেখেনি। তো ওপেন অন টু দ্য ফিল্ডস, মানে ওপেন মিন্স ভিজিবল, এটা পুরো দেখা যাচ্ছে। অন টু দ্য ফিল্ড, পুরো মাঠ পর্যন্ত দেখা যাচ্ছে, অর্থাৎ শহরের পর যে গ্রাম শুরু হয়েছে সেই গ্রামের যে মাঠ রয়েছে সেই মাঠ পর্যন্তও যেন দেখা যাচ্ছে সেই ব্রিজের উপর থেকে। এতটাই হচ্ছে ক্লিয়ার অ্যাটমসফিয়ারের কথা লেখক এখানে বোঝাচ্ছেন বা কবি এখানে বলছেন। অ্যান্ড টু দ্য স্কাই, এবং সঙ্গে সঙ্গে এই আকাশটাকেও অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, অল ব্রাইট, সমস্ত কিছুই যেন উজ্জ্বল লাগছে। সেই যে সকালের যে হলুদাভ সূর্য কিরণ যখন এসে লন্ডন শহরের এই শিপস, টাওয়ার্স, ডোম, থিয়েটার এগুলোর উপর এসে পড়েছে, এগুলো সব যেন উজ্জ্বল দেখাচ্ছে তাদেরকে, এবং তারা যেন স্পার্কলিং করছে, চকচক করছে ইন দ্য স্মোকলেস এয়ার, সেই যে ধোঁয়াহীন বাতাসের মধ্য দিয়ে তারা যেন চকচক করে দেখাচ্ছে। তো এই যে 8টা লাইন আমরা পড়লাম, এর মধ্য দিয়ে আমরা লন্ডন শহরের সৌন্দর্যটাকে কবি যেভাবে ফুটিয়ে তুলেছেন তার লেখার মধ্য দিয়ে অত্যন্ত সরল ভাষায় আমরা সেটা দেখলাম। তো এর পরের পার্টটাতে আমরা আসছি, কি বলছেন না, নেভার ডিড সান মোর বিউটিফুললি স্টিপ, কখনোই এর থেকে সূর্যকে আমি এত সুন্দরভাবে রৌদ্র কিরণ দ্বারা সমস্ত কিছুকে ধৌত করে দিতে আমি কিন্তু এর আগে দেখিনি। স্টিপ মিন্স বাত, অর্থাৎ স্নান করিয়ে দিতে। বিউটিফুল, এত সুন্দরভাবে, অর্থাৎ সমস্ত কিছু এত সুন্দর লাগছে কবির চোখে। তিনি বলছে যেন সূর্যের কিরণ সমস্ত কিছুকে ধুইয়ে দিচ্ছে সুন্দরভাবে। ইন হিজ ফার্স্ট স্প্ল্যান্ডোর মিন্স সবে সূর্যোদয় হচ্ছে, ভোর হয়েছে, তো সূর্যের প্রথম সূর্য কিরণটাকে তিনি এখানে ফার্স্ট স্প্ল্যান্ডোর অর্থাৎ প্রথম দ্যুতির সঙ্গে তুলনা করেছেন। ভ্যালি, রক আর হিল, সেই উপত্যকাটাকে কিংবা সেই যে মানে পাথর খণ্ডকে কিংবা পাহাড়টাকে সব কিছুকেই যেন এখানে ধৌত করে দিচ্ছে এবং সব কিছুই যেন চকচক করছে। never I never felt, কখনোই এরকম আমি দেখিনি, এই রকম সৌন্দর্য আমি এর আগে দেখিনি। নেভার ফেল্ট বা কোনোদিন আমি বা অনুভবও করিনি। সো ক্লাম সো ডিপ, এতটাই শান্ত এবং অত্যন্ত গভীরতা রয়েছে যেন সেই যে সৌন্দর্যের মধ্যে, এবং সমস্ত কিছু যেন ঘুমের আচ্ছন্ন হয়ে রয়েছে। দ্য রিভার, নদীর কথাতে তিনি এখন ফিরে আসছেন। দি রিভার গ্লাইডড
গ্লাইড অ্যাট ইটস ওন সুইট উইল। সেই যে টেমস নদীটার কথা তিনি বলছেন, যেটা সেই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে, সেটা যেন সে স্বইচ্ছায় একেবারে বয়ে চলেছে, কেউ তাকে জোর করছে অটোমেটিক্যালি, এবং সে যেন নিজের ইচ্ছায় ঢাল বরাবর সে বয়ে চলেছে। ওন সুইট উইল মানে এখানটায় পিসফুল ওয়েতে সে যেন বয়ে চলেছে নিজের ইচ্ছায়, উইল মানে ইচ্ছায়। ডিয়ার গড, এখানে যেন কবি আবেগময় হয়ে তাকে সম্বোধন করছেন ভগবানকে, তার আনন্দ এবং বিস্ময়ের সঙ্গে তিনি এখানে সম্বোধন করছেন এবং কৃতজ্ঞতাও প্রকাশ করছেন ভগবানের উদ্দেশ্যে যে ও ডিয়ার গড, এখানে দি ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, এই যে এমনকি ঘর বাড়িগুলোকেও মনে হচ্ছে যেন তারা গভীর ঘুমে আচ্ছন্ন। তো এখানে কবি এই ঘরগুলোকে যেন পার্সনিফাই করেছেন, তারা যেন জীবন্ত সত্তার সঙ্গে তাদের তুলনা করেছেন এবং তারা যেন এখনো গভীর ঘুমে আচ্ছন্ন, অর্থাৎ ভোর হয়ে গেছে, তো কি হয়েছে, যখন ঘর বাড়িগুলোও যেন তারা ঘুম থেকে এখনো জাগেনি। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, অল দ্যাট মাইটি হার্ট, এখন হার্ট মানে হচ্ছে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড হচ্ছে কিন্তু কোনো শরীরের প্রধান অঙ্গ, যার দ্বারা কিন্তু রক্ত সঞ্চালিত হয়ে এবং সারা শরীরে সমস্ত কিছু সরবরাহ হয় এবং সেই হৃদয় মানে দেহটা বেঁচে থাকে। এখানে এই যে ইংল্যান্ডের প্রধান যে শহর লন্ডনের কথা বলা হচ্ছে, এটাই যেন ইংল্যান্ডের হৃৎপিণ্ড, এটা এতটাই মাইটি হার্ট, অর্থাৎ এটা একটা বড় হৃদয়ের সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ হৃদয়ের প্রত্যেকটা যে অংশ এখানে, সেই জাহাজ থেকে শুরু করে, ঘর বাড়ি থেকে শুরু করে, টাওয়ার্স থেকে শুরু করে, টেম্পল, থিয়েটার, সব কিছুই যেন এখানে এটাকে একটা হৃদয়ের সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ লন্ডন শহরটাকে এখানে মাইটি হার্ট, বৃহৎ হৃদয়ের সঙ্গে তুলনা করা হয়েছে ইংল্যান্ডের। ইজ লাইং স্টিল, এবং সেই জন্য তখনও যেন মোশনলেস রয়েছে, শুয়ে রয়েছে, অর্থাৎ এখনও যেন তার কর্মচঞ্চলতা সে এখনও ফিরে আসেনি বা শুরু হয়নি, এখনও পর্যন্ত সে স্তব্ধ হয়ে রয়েছে, স্টিল হয়ে রয়েছে, মানে যেন শান্ত হয়ে রয়েছে। তো কবি এখানে খুব দারুণভাবে কিন্তু পুরো যে ইংল্যান্ড শহরের বর্ণনাও দিয়েছেন, সঙ্গে সঙ্গে এক সকালের সৌন্দর্যের বর্ণনাও তিনি সুমধুরভাবে দিয়েছেন।